কখনো কখনো একটা ছোট ঘটনা থেকে জন্ম নেয় বেশ কিছু মারাত্মক দুর্ঘটনা। আর এই মুহূর্তে ঠিক সেটাই ঘটছে আমাদের চারপাশে। ককরোচ জনতা পার্টির যে বড় বড় ধর্ণা, বিক্ষোভ আর আন্দোলন আপনারা দেখলেন, ওপরে তো শুধু বাহানা ছিল নিট পরীক্ষার পেপার লিক, কিন্তু জল অতটাও পরিষ্কার নয়। এর নেপথ্যে আসল উদ্দেশ্যটা কিন্তু মোটেও পেপার লিক আটকানো ছিল না। সে কথা না হয় আমরা আগেই আলোচনা করেছি, আজ থাক। কিন্তু প্রশ্ন হলো, এই নাটকটির মাধ্যমে কি কি দুর্ঘটনা ঘটল? নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তো হ্যাঁ, যে দুর্ঘটনার কথাগুলি বলছিলাম, প্রথমত বিরোধীদের দেউলিয়া হওয়া এবং অনভিজ্ঞতা। সবচেয়ে বড় দুর্ঘটনা হলো আজকের পুরো দেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে গেল যে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর আর কোনো প্রভাব, গ্রহণযোগ্যতা বা ভিত্তি বলতে কিচ্ছু অবশিষ্ট নেই। ভাবুন তো একবার, বিদেশ থেকে একটা ছেলে দেশে এলো, এসে ধর্নায় বসে পড়লো, সঙ্গে এনে দাঁড় করালো সোনাম ওয়াংচুকের মতো একজন বিতর্কিত মানুষকে, যার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আছে, যাকে সরকার ইউএপিএতে জেল পর্যন্ত পাঠিয়েছে। আর রাজনৈতিক দলগুলো কিছু না ভেবেচিন্তেই তাদের পাশে গিয়ে হাসি মুখে দাঁড়িয়ে পড়ল। কতটা ভাষা ভাষা আর নড়বড়ে এদের রাজনীতি দেখুন। শাসক দলের মিডিয়া সেল এবং সরকারের সহযোগী ছাত্র সংগঠনের ব্যর্থতা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দাবি করে তারা নাকি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল, কিন্তু তাদের মিডিয়া সেল আর সরকারের সহযোগী ছাত্র সংগঠন কি করছিল? সোশ্যাল মিডিয়ায় একটা ভুয়ো নাম ককরোচ জনতা পার্টি খুলে আন্দোলন তুঙ্গে নিয়ে যাওয়া হলো, তোলপাড় সৃষ্টি করা হলো সারা দুনিয়ায়। আর সরকারের সহযোগী মিডিয়া সেল একটা কাউন্টার ক্যাম্পেইন বা ন্যারেটিভ তৈরি করতে পারল না। ছাত্রদের এই আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হলো, অথচ সরকারের সহযোগী ছাত্র সংগঠন এবিভিপিকে পুরো ঘটনার কোথাও খুঁজেই পাওয়া গেল না। তারা একদম নীরব দর্শক হয়ে রইল। না তো সোশ্যাল মিডিয়ায় আর না তো মাটিতে কোথাও তাদের কোনো সক্রিয়তাই ছিল না। ক্ষমতা, সরকার, সুযোগ সুবিধা সবই ছিল, কিন্তু একটা ছোট্ট চ্যালেঞ্জ আসতে সবাই এক্সপোজ হয়ে গেল। কিন্তু এর চেয়েও বড় যে ঘটনাটি ঘটেছে তা হলো এই আন্দোলন পুরো বিরোধী দলকে এক্সপোজ করে দিয়েছে। তাদের সামনে এখন ইস্যুর চরম আকাল। কিন্তু এর চেয়েও জঘন্য এবং দুঃখজনক ঘটনা যেটা ঘটেছে তা হলো আন্দোলনের নামে দেশের প্রধানমন্ত্রীকে অত্যন্ত কুৎসিত এবং নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে। ভারতের রাজনীতিতে তো বটেই, বিশ্বের কোনো সভ্য দেশে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা শীর্ষ নেতাকে এই স্তরে নেমে গালিগালাজ করা যায়? তা ভাবাও কি যায়? সেটা কি সম্ভব? मोदी हगेगा उसके पिछवाड़े में कीड़े लगेंगे। उसने की तूने करा लिया तो एबीसीडी आती है। मोदी प्लीज रिजाइन कर दो यार, प्लीज। आप के बच्चों के रिजाइन कर दो यार। আর এই নোংরা মানসিকতা দেখে বিরোধী দল আবার মনে মনে আনন্দ পাচ্ছিল। আপনারা কি ভুলে যাচ্ছেন, আজ যে গালিগালাজটা প্রধানমন্ত্রীর দিকে ছোড়া হচ্ছে, রাজনীতিতে কাল কিন্তু সেই একই গালির মুখে আপনাদেরও দাঁড়াতে হতে পারে। একজন জেনজি এবং শিক্ষিত তরুণী হিসেবে আমার একটা স্পষ্ট কথা, আমি নিজে এই সময়ের একজন প্রতিনিধি। আমরা কি কখনো আন্দোলনের নামে এই ধরনের অসভ্যতা বা নোংরা পথ বেছে নেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি? স্বাধীনতার অধিকার বা ফ্রিডম পাওয়ার মানে তো এই নয় যে কোনো ভুল পথে চলা যাবে। আমাদের বয়স কম, অভিজ্ঞতার আবেগ বেশি থাকা স্বাভাবিক, কিন্তু আমাদের একটা আবেগপ্রবণ বা ভুল সিদ্ধান্তকে দেশের বয়োবৃদ্ধ ও অভিজ্ঞ সিনিয়ররা চোখ বন্ধ করে কেনই বা মেনে নেবে? ভুল সিদ্ধান্তকে তরুণদের চাহিদা বলে রাজনীতিতে চালানি দেওয়া বন্ধ হওয়া উচিত। এখন বিরোধীরা এটা ভাবছে যে কেন 2 মাস আগে তৈরি হওয়া একটা অনলাইন সংগঠনের পেছনে মানুষ দাঁড়িয়ে গেল, আর বছরের পর বছর ধরে থাকা দলগুলোর সঙ্গে কেন কেউ দাঁড়ালো না? কংগ্রেস তো 140 বছরের পুরনো দল, তার সঙ্গে কেন কেউ নেই? এখন অখিলেশ যাদবের মনে হচ্ছে এই আন্দোলন থেকে তার মূল ইস্যুটাই হাওয়ার মতো উড়ে গেছে। তিনি বুঝতে পারছেন নিট বা পেপার লিক নিয়ে তার কোনো গ্রহণযোগ্যতাই নেই, কারণ উত্তরপ্রদেশের মানুষ ভোলেনি এই সমাজবাদী পার্টি 1993 সালে ক্ষমতায় আসার পর আধ ঘন্টার মধ্যে কল্যাণ সিংয়ের তৈরি করা
কড়া নকল বিরোধী আইন বাতিল করে দিয়েছিল। তারপর থেকে রাজ্যের নকল মাফিয়াদের রাজত্ব শুরু হলো। পরীক্ষার কেন্দ্র বিক্রি হতে শুরু করলো খোলা বাজারে। পুরো জেলার পর জেলা এই কারবার দেখেছে। যে দল শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছিল, আজ তারাই পেপার লিক নিয়ে কথা বললে মানুষ কিভাবে সেটা বিশ্বাস করবে? তাই কাল সংসদে তারা দানপাত্র নিয়ে এসে রাম মন্দিরে প্রণামী চুরির কাল্পনিক অভিযোগ তুলল। তাদের মনে হচ্ছে এতে রাম ভক্তদের সেন্টিমেন্ট উস্কে দিয়ে সমাজবাদী পার্টির দিকে টানা যাবে। যেখানে খুব বেশি দিন আগের কথা নয়, মোলায়েম সিং কারসেবকদের ওপর গুলি চালিয়েছিলেন, সে কথা না হয় পুরনো হয়ে গেছে, কিন্তু এই সেদিনও রামগোপাল যাদব ও ডিম্পল যাদব দুজনের কথা বলি। রামগোপাল যাদবের সংসদে দেওয়া একটি বক্তব্য কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে। ভগবান রাম নাকি বেআইনি দখলদার। আর ডিম্পল যাদবের কথা তো আপনারা জানেনই, তিনি যন্তর মন্তরে ধর্নায় গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বুলডোজারের কথা চলছে, বেআইনি নির্মাণ ভাঙার কথাও চলছে, তাহলে রাম মন্দির নিয়েও তো ভাবা উচিত। এখন আপনি এর থেকে আন্দাজ করুন যে এই ইস্যুতে এদের গ্রহণযোগ্যতা কি, এদের চিন্তাধারা কি। গ্রহণযোগ্যতার চেয়েও বড় চিন্তাধারা। আরে ভাই, গ্রহণযোগ্যতা বদলাতে পারে যদি আপনার চিন্তাধারা বদলায়। অন্যদিকে রাহুল গান্ধী মশাই ভেবেছিলেন তিনি লাইমলাইটে আসবেন। 20 জুলাই যন্তর মন্তর আর সংসদের ভবনে কি ঘটেছে তা সিসিটিভি আর লাইভ টেলিকাস্টে পুরো দেশ দেখেছে। অথচ তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বসলেন। এমন কোনো ভিত্তিহীন দাবি তুলে লাভ কি, যেখানে আপনার দলের বর্ষিয়ান নেতা চিদম্বরমজি বলছেন তদন্ত রিপোর্ট ছাড়া এমন অভিযোগ তোলা ভুল। নিজের দলের নেতাদেরই তো আপনি বিশ্বাস করাতে পারছেন না, তাহলে বাকিরা বিশ্বাস করবে কোথা থেকে? তাহলে আসল সমাধান কোথায়? আসলে পেপার লিক হওয়ার পর সরকার কিন্তু দ্রুত কঠোর পদক্ষেপ নিয়েছিল। নতুন করে ফুল প্রুফ পরীক্ষা করিয়েছে, রেজাল্ট দিয়েছে এবং কাউন্সেলিংও শুরু করেছে। সরকার নতি স্বীকার করেছে শুধু একটা জায়গায়, তরুণ ও শিক্ষার্থীদের মনের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের অসন্তোষকে সম্মান জানাতে। তবে সরকারের উদ্দেশ্যের শেষ একটাই কথা, শিক্ষাক্ষেত্রে এই চরম অনিশ্চয়তা বন্ধ করতে হবে। ঘন ঘন নিয়ম বদলানো, নতুন শিক্ষানীতি না বুঝে চাপিয়ে দেওয়া এবং অযোগ্যদের হাতে দায়িত্ব দেওয়া বন্ধ করতে হবে। শিক্ষায় কেবল মেধাকেই প্রাধান্য দিতে হবে। অসন্তোষের এই আগ্নেয়গিরি যাতে কোনোদিনও সত্যি বিস্ফোরণ না ঘটায়, সেদিকে নজর দেওয়া সরকারের প্রধান কর্তব্য। আজকে এ পর্যন্তই। আপনার মতামত কি? রাজনীতিতে এই ধরনের ভাষা ও আন্দোলন কি সত্যি তরুণ প্রজন্মের সঠিক প্রতিনিধিত্ব করে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।